রহস্যময় স্বপ্নের গল্প। গত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম। সকালে ছেলে এসে বলল, মা, রাতে তুমি ঘুমের মধ্যে আমার নাম ডেকেছিলে গু। আমি বললাম, কখন? সে খুশি মুখে বলল, রাত 2টার দিকে। তুমি কয়েকবার আমার নাম ধরে ডাকলে গু। আমি লজ্জা পেয়ে বললাম, আমি ঘুমের মধ্যে কি বলি তা তো জানি না গু। সে আমার পাশে বসে বলল, মা, তুমি আমার স্বপ্ন দেখেছিলে? আমি বললাম, হতে পারে গু। সে আরও উৎসাহিত হয়ে বলল, কি স্বপ্ন দেখেছিলে? আমি কিছু মনে করতে পারছিলাম না। সে বলল, মা, আমি খুব খুশি যে তুমি আমার স্বপ্ন দেখো। এর মানে তোমার অবচেতন মনে আমি আছি গু। আমি বললাম, তুই তো সবসময় আমার মনে থাকিস কি। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি চাই তুমি আমাকে ছেলে হিসেবে নয়, পুরুষ হিসেবে স্বপ্নে দেখো গু। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি জেগে থাকতেও আমাকে নিয়ে স্বপ্ন দেখো। আমি তোমার স্বামী হয়ে সেই স্বপ্ন পূরণ করতে চাই গু। আমার মাথা ঘুরছিল। আমি জানতাম না গত রাতে আসলে কি স্বপ্ন দেখেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর রীতা। তানভীর 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রীতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি আপনাদের যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় এবং অবিশ্বাস্য অভিজ্ঞতা। এই ঘটনার পর আমার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। আমার ছেলে তানভীরের কথাই বলছিলাম। সে আমার প্রিয় সন্তান, খুবই মেধাবী এবং ভালো ছেলে। কিন্তু কয়েক মাস ধরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম। সে আমার সাথে অনেক বেশি সময় কাটাতে চাইত, আমার খুব কাছে এসে কথা বলত। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বয়সের কারণে আমার প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টি আরও জটিল। সেই রাতের পর থেকে তানভীর রোজ সকালে আমাকে জিজ্ঞেস করত, মা, রাতে কি স্বপ্ন দেখেছিলে? আমি হাসি মুখে বলতাম, কিছু মনে নেই। কিন্তু সে আরও জানতে চাইত, আমাকে নিয়ে কিছু দেখেছিলে? 1 সপ্তাহ পর রাহুল বিদেশে কাজের জন্য চলে গেল। 3 মাসের জন্য। সেই দিন থেকে তানভীরের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে রাতে আমার ঘরে এসে বলল, মা, আজ রাতে আমি তোমার পাশে শুতে পারি? বাবা নেই, তুমি একা থাকো খো। আমি বললাম, তুই তো বড় হয়ে গেছিস, নিজের ঘরে শো গু। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি ভয় পাই একা থাকতে। তুমি আমাকে ছোটবেলার মতো জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও। আমি একটু অবাক হলেও মায়ের হৃদয় গলে গেল। ভাবলাম, ছেলেটা হয়তো বাবার অনুপস্থিতিতে একটু দুর্বল বোধ করছে। তাই সে রাতে আমার পাশে শুল। কিন্তু মধ্যরাতে যা হলো তা ভাবতেই আমি কাঁপি। আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার মুখের কাছে নিঃশ্বাস ফেলছে। চোখ খুলে দেখি তানভীর আমার মুখের একেবারে কাছে মুখ নিয়ে শুয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, কি করছিস? সে বলল, মা, তুমি খুব সুন্দর লাগছ ঘুমের মধ্যে গু। আমি অস্বস্তি বোধ করলাম। বললাম, সরে যা, ঘুমাগু। কিন্তু সে আরও কাছে এসে বলল, মা, আমি কি তোমাকে একটা কিছু বলতে পারি? আমি বিরক্ত হয়ে বললাম, সকালে বলবি খু। কিন্তু সে বলল, না মা, এটা এখনই বলতে হবে। আমি বসে পড়লাম বিছানায়। বললাম, বল, কি বলবি? তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমার মা। কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও, তুমি একজন নারী। একজন সুন্দর, আকর্ষণীয় নারী গু। আমার মাথায় বজ্রপাত। আমি বললাম, তানভীর, তুই কি বলছিস? সে আরও এগিয়ে এসে বলল, মা, আমি তোমাকে দেখি আর মনে হয় তুমি কতটা একা। বাবা সারাদিন কাজে থাকে, এখন তো 3 মাসের জন্য চলে গেছে। তুমি কি মনে করো না যে তোমার সঙ্গী দরকার? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তানভীর, এখনই তোর ঘরে চলে যা। কিন্তু সে আমার গালে হাত রেখে বলল, মা, রাগ করো না। আমি শুধু বলছি, আমি তোমার সব ধরনের চাহিদা পূরণ করতে পারি। আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বাইরে বের হ, এই মুহূর্তে। তানভীর উঠে দাঁড়িয়ে বলল, মা, তুমি কেন রাগ করছ? আমি তো তোমার ভালোর কথাই ভাবছি কু। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালে আমি তানভীরের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সে স্বাভাবিক আচরণ করছিল, যেন কিছুই হয়নি। আমি ভাবলাম হয়তো রাতে সে স্বপ্ন দেখছিল বা কোনো কারণে অসুস্থ ছিল।
কিন্তু দিন যেতে থাকল, আর তানভীরের আচরণ আরও অদ্ভুত হতে থাকল। সে আমার স্নানের সময় বাথরুমের দরজার কাছে দাঁড়িয়ে থাকত। আমি বলতাম, কেন দাঁড়িয়ে আছিস? সে বলত, মা, তুমি পড়ে গেলে কি হবে? আমি এখানেই থাকি। রান্নাঘরে কাজ করার সময় সে আমার পিছনে এসে দাঁড়াত, কখনো কখনো আমার কাঁধে হাত রাখত। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু ছেলের মায়ের হাত এসব বিষয়ে কঠোর হতে পারে না। এক রাতে আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি তানভীর আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, গায়ে শুধু একটা লুঙ্গি। আমি অবাক হয়ে বললাম, এখানে কেন দাঁড়িয়ে আছিস? সে বলল, মা, আমি জানি তুমি রাতে একা হয়ে ভয় পাও। আমি তোমাকে নিরাপত্তা দিতে এসেছি। আমি বললাম, আমি ভয় পাই না, তুই যা নিজের ঘরে খে। কিন্তু সে আমার কাছে এসে বলল, মা, তুমি এত সুন্দর। আমার বন্ধুরা বলে তোমার মতো সুন্দর মা কারো নেই। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস? তানভীর আমার হাত ধরে বলল, মা, আমি বুঝি তুমি কতটা নিঃসঙ্গ। বাবা তো কাজেই মগ্ন থাকে, তোমার মনের কথা কেউ শোনে না। আমি তোমার সব ধরনের যত্ন নিতে পারি। আমার গা শিউরে উঠল। আমি তার হাত ঝেড়ে ফেলে বললাম, তানভীর, তুই কি বলছিস তা বুঝতে পারছিস? আমি তোর মা। সে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তার মানে এই না যে তুমি একজন নারী নও। তোমারও ইচ্ছা আছে, প্রয়োজন আছে। আমি রেগেমেগে বললাম, তুই পাগল হয়ে গেছিস, এখনই তোর ঘরে যা। কিন্তু তানভীর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, তানভীর, তুই এক্ষুনি তোর ঘরে যা, আর কখনো এভাবে কথা বলবি না। তানভীর চোখে পানি নিয়ে বলল, মা, তুমি আমাকে বুঝতে চাও না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই বলে সে তার ঘরে চলে গেল। পরের দিন আমি ভাবলাম, হয়তো কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলা দরকার। তানভীরের এই আচরণ স্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে দেখি বাসায় একজন অপরিচিত লোক। বয়স প্রায় 50-এর কাছাকাছি, চেহারা বেশ রহস্যময়। তানভীর তার সাথে কথা বলছিল। আমি জিজ্ঞেস করলাম, এই ভদ্রলোককে? তানভীর বলল, মা, ইনি আমাদের একজন দূরের আত্মীয়। নাম করিম আঙ্কেল। করিম আঙ্কেল হাসি মুখে বললেন, আপনি মীরা বোন? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কোনো আত্মীয়? তিনি বললেন, আমি আপনার স্বামীর দূরের চাচাতো ভাই। গ্রাম থেকে এসেছি। আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কেন আমাকে বলনি? তানভীর বলল, মা, আমি তো বলতে ভুলে গেছি। করিম আঙ্কেল কয়েকদিন আমাদের বাসায় থাকবেন বলে জানালেন। আমি তাকে আতিথেয়তা করলাম। কিন্তু রাতে অদ্ভুত ঘটনা ঘটল। আমি ঘুমোতে গিয়ে দেখি আমার ঘরের জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তানভীর দৌড়ে এসে বলল, কি হয়েছে মা? আমি বললাম, জানালার বাইরে কেউ ছিল। তানভীর বাইরে গিয়ে দেখল। ফিরে এসে বলল, কেউ নেই মাগু। পরের দিন করিম আঙ্কেল আমার সাথে একা কথা বলতে চাইলেন। তিনি বললেন, মীরা বোন, আপনার একটা বড় সমস্যা আছে। আমি অবাক হয়ে বললাম, কি সমস্যা? তিনি বললেন, আপনার ছেলে তানভীরের উপর কালো জাদু করা হয়েছে। কেউ তাকে বশ করেছে। আমার চোখ ছানাবড়া। আমি বললাম, কি বলছেন আপনি? করিম আঙ্কেল বললেন, আমি একজন পীর। আমি এসব বুঝি। তানভীরের আচরণ কি স্বাভাবিক লাগছে আপনার কাছে? আমি ভাবলাম, সত্যিই তো তানভীরের আচরণ খুবই অস্বাভাবিক। আমি বললাম, তাহলে কি করব? করিম আঙ্কেল বললেন, আমি একটা তাবিজ দেব। এটা তানভীরের গলায় পরিয়ে দিন। 3 দিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে। তিনি আমাকে একটা ছোট তাবিজ দিলেন। বললেন, এটা তানভীরের অজান্তেই তার গলায় পরিয়ে দিন। সেই রাতে আমি তানভীর ঘুমিয়ে গেলে তার গলায় তাবিজটা পরিয়ে দিলাম। পরের দিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল। তানভীর উঠেই অসুস্থ হয়ে পড়ল। জ্বর এসে গেল, বমি হতে লাগল। আমি ভয় পেয়ে করিম আঙ্কেলকে ডাকলাম। তিনি এসে তানভীরকে দেখে বললেন, এটা স্বাভাবিক। জাদুর প্রভাব কমে যাচ্ছে। 3 দিন পর তানভীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তার আচরণ সম্পূর্ণ বদলে গেল। সে আবার আগের মতো স্বাভাবিক ছেলে হয়ে গেল। আমার সাথে মায়ের ছেলের মতো কথা বলে, আর কোনো অদ্ভুত আচরণ করে না। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তানভীর, গত কিছুদিন তুই কি করেছিলি মনে আছে? সে বলল, মা, আমার কিছুই মনে নেই। মনে হয় যেন আমি কোনো স্বপ্নের মধ্যে ছিলাম।
করিম আঙ্কেল আমাকে বললেন, মীরা বোন, কেউ আপনার ছেলেকে বশ করার জন্য কালো জাদু করেছিল। উদ্দেশ্য ছিল আপনার পারিবারিক শান্তি নষ্ট করা। আমি জিজ্ঞেস করলাম, কে করেছে? তিনি বললেন, এটা আপনার পাড়ার কোনো শত্রু। হয়তো কেউ আপনার সংসারের উপর হিংসা করে। আমি ভাবলাম, আমাদের তো কোনো শত্রু নেই, কিন্তু হয়তো কেউ আছে যাকে আমরা চিনি না। করিম আঙ্কেল বললেন, আপনি একটা তাবিজ সবসময় গলা রাখবেন, আর আপনার স্বামী এলে তাকেও একটা দেবগু। তিনি আমাকে আরও কিছু তাবিজ দিয়ে গেলেন। বললেন, এগুলো বাড়ির চারকোনায় পুঁতে রাখবেন, তাহলে কোনো কালো জাদু আর কাজ করবে না। আমি তার কথা মতো সব কিছু করলাম। রাহুল বিদেশ থেকে ফিরে এলে আমি তাকে সব কিছু বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন তানভীরের আচরণের পরিবর্তনের কথা শুনল, তখন সে অবাক হয়ে গেল। রাহুল বলল, সত্যিই যদি কালো জাদু হয়ে থাকে, তাহলে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। আমরা পরিবারে মিলে নিয়মিত দোয়া-দ্রুদ পড়তে লাগলাম। কোরআন শরীফ তেলাওয়াত করতাম। কয়েক মাস পর আবার একটি ঘটনা ঘটল। আমাদের পাড়ার এক বৃদ্ধ মহিলা মারা গেলেন। তার মৃত্যুর পর তার ঘর থেকে অনেক তন্ত্রমন্ত্রের জিনিস পাওয়া গেল। পাড়ার মানুষ বলতে লাগল, এই বুড়ি অনেকের উপর জাদুটোনা করত। আমি বুঝলাম, হয়তো সেই আমার ছেলের উপর জাদু করেছিল। তার মৃত্যুর পর আমাদের বাড়িতে শান্তি ফিরে এল। তানভীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। আমাদের পারিবারিক জীবন আবার সুখের হয়ে উঠল। এই ঘটনার পর আমি বুঝেছি, জগতে অনেক রহস্যময় শক্তি আছে। ভালো মন্দ সব ধরনের শক্তি আছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমি নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। পরিবারের সবাইকে দোয়া-দ্রুদ পড়তে উৎসাহ দেই। তানভীর এখন ভার্সিটিতে খুব ভালো ফলাফল করছে। সে একজন আদর্শ ছেলে হিসেবে বেড়ে উঠেছে। রিতাও খুব ভালো মেয়ে। সে স্কুলে প্রথম হয়। আমাদের পরিবার এখন খুবই সুখী। কিন্তু মাঝে মাঝে রাতে আমার সেই স্বপ্নগুলোর কথা মনে পড়ে করিম আঙ্কেলের কথা। তিনি বলেছিলেন, জাদুর প্রভাব সম্পূর্ণ চলে গেলেও কিছু স্মৃতি থেকে যায়। আমি ভাবি, যদি করিম আঙ্কেল না আসতেন তাহলে কি হতো? আমার পরিবার কি ধ্বংস হয়ে যেত? এই ঘটনার পর আমি অনেক বই পড়েছি জাদুটোনা নিয়ে। জেনেছি, কালো জাদু সত্যিই একটা বাস্তব বিষয়। অনেক মানুষের শিকার হয়। কিন্তু একটা বিষয় আমাকে এখনও ভাবায়। করিম আঙ্কেলের পর আর কখনো আমাদের সাথে যোগাযোগ করেননি। আমি রাহুলকে জিজ্ঞেস করেছি, তোমার কোনো চাচাতো ভাইয়ের নাম করিম? রাহুল বলেছে, না, আমার কোনো করিম নামের আত্মীয় নেই। তাহলে তিনি কে ছিলেন? কিভাবে তিনি জানলেন তানভীরের উপর জাদু করা হয়েছে? এই প্রশ্নগুলো আমাকে আজও ভাবায়। একদিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তানভীর, সেই করিম আঙ্কেলকে তুই কোথায় পেয়েছিলি? তানভীর বলল, মা, আমার কিছুই মনে নেই। মনে হয় যেন কেউ আমার মাথায় ধোঁয়াশা দিয়ে রেখেছিল। আমি বুঝলাম, তানভীরের স্মৃতিতেও সেই সময়ের ঘটনাগুলো স্পষ্ট নেই। আরও কয়েক মাস পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক আমার কাছে এসে বললেন, আপনি মীরা খান? আমি বললাম, জি, আমি মীরা। আপনি কে? তিনি বললেন, আমি একজন পীর। আমার নাম হাফেজ আব্দুল করিম। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম কয়েক মাস আগে। আমার চোখ ছানাবড়া। তিনি সেই করিম আঙ্কেল। কিন্তু তার চেহারা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আগে তিনি অনেক রহস্যময় দেখাচ্ছিলেন, এখন সাধারণ একজন বৃদ্ধের মতো। আমি বললাম, আপনি কেন আমাদের সাথে যোগাযোগ করেননি? তিনি হাসলেন। বললেন, মীরা বোন, আমার কাজ শেষ হয়ে গিয়েছিল। আমি অন্য জায়গা চলে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আসলে কে? কিভাবে বুঝলেন আমার ছেলের সমস্যা? করিম সাহেব বললেন, আমি একজন আধ্যাত্মিক মানুষ। আল্লাহ তায়ালা আমাকে কিছু ক্ষমতা দিয়েছেন। আমি বুঝতে পারি কখন কোথায় কারো সাহায্যের দরকার। তিনি আরও বললেন, আপনার ছেলের উপর যে জাদু করা হয়েছিল সেটা খুবই শক্তিশালী ছিল। যদি সময়মতো না সারানো হতো, তাহলে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যেত। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে করেছিল? তিনি বললেন, সেই বৃদ্ধা মহিলা। তার নাম ছিল ফাতেমা খাতুন। সে আপনার পরিবারের সুখ দেখে হিংসা করত। তার মেয়ে জামাই বিদেশে থাকে, কিন্তু তারা তার দেখাশোনা করে না। আর আপনার পরিবার খুশি থাকে। এই হিংসা থেকে সে জাদু করেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? করিম সাহেব বললেন, আমার স্বপ্নে আল্লাহ তায়ালা জানিয়ে দেন কোথায় কার সাহায্য করতে হবে।
সেই স্বপ্ন দেখেই আমি আপনাদের বাড়িতে এসেছিলাম গু। তিনি আমাকে বললেন, মীরা বোন, আপনি নিয়মিত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এটা খুবই ভালো। এতে আপনার পরিবার সুরক্ষিত থাকবে গি। আমি তাকে ধন্যবাদ দিলাম। তিনি বললেন, আমি এখন অন্য জায়গায় যাচ্ছি। আরেকজনের সাহায্য করতে হবে গু। তিনি চলে যাওয়ার আগে আমাকে একটা ছোট তাবিজ দিলেন। বললেন, এটা সবসময় গলা রাখবেন। যে কোনো ধরনের কালো জাদু থেকে সুরক্ষা পাবেন। সেই দিনের পর আমি আর তাকে দেখিনি। এই ঘটনার পর আমি আরও বেশি ধর্মকর্মে মনোযোগ দিয়েছি। আমি বুঝেছি এই জগতে শুধু দেখা যায় এমন জিনিসই সব নয়। অদেখা অনেক শক্তি কাজ করে। তানভীর এখন একজন সফল যুবক। সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে। খুব ভালো ছেলে হয়েছে। মাঝে মাঝে বন্ধুদের সাথে সেই ঘটনার কথা বলে। কিন্তু কেউ বিশ্বাস করে না। রিতাও বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। রাহুলের সাথে আমার সম্পর্কও আরও ভালো হয়েছে। আমরা একসাথে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। কিন্তু আজও রাতে যখন একা থাকি, মনে পড়ে সেই ভয়ানক দিনগুলোর কথা। মনে পড়ে তানভীরের সেই অদ্ভুত আচরণের কথা। কিভাবে একটা জাদুর প্রভাবে একজন ভালো ছেলে সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি ভাবি, যদি সময়মতো করিম সাহেবের সাহায্য না পেতাম, তাহলে আমার পরিবারের কী অবস্থা হতো। তানভীর হয়তো আরও বেশি বিপদগামী হয়ে পড়ত। আমাদের পারিবারিক শান্তি চিরকালের মতো নষ্ট হয়ে যেত। এই ঘটনা আমাকে শিখিয়েছে, জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যার কোনো যুক্তিসঙ্গত সমাধান থাকে না। তখন আল্লাহর উপর ভরসা রাখতে হয়। তিনি যখন যেভাবে সাহায্য পাঠান সেভাবে গ্রহণ করতে হয়। করিম সাহেব ছিলেন আল্লাহর পাঠানো একজন সাহায্যকারী। তিনি আমাদের বিপদের সময় এসেছিলেন, কাজ শেষ হলে চলে গিয়েছিলেন। আমি আজও তার জন্য দোয়া করি। দোয়া করি যেন আল্লাহ তায়ালা তাকে ভালো রাখেন। যেন তিনি আরও মানুষের সাহায্য করতে পারেন। এই গল্পটি শুনে অনেকে হয়তো বিশ্বাস করবে না। ভাববে, এসব তো কল্পনার কথা। কিন্তু যারা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তারা জানে এর সত্যতা। জাদুটোনা, কালো শক্তি, এসব বিষয় আমাদের সমাজে আছে। আমাদের সতর্ক থাকতে হবে। নিয়মিত ইবাদত করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, পরিবারের মধ্যে ভালোবাসা রাখতে হবে। হিংসা বিদ্বেষ দূর করতে হবে। কারণ এই নেতিবাচক আবেগগুলোই কালো শক্তিকে আকর্ষণ করে। আমার পরিবার এখন খুশি। আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকি। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তানভীর এখন বিয়ের কথা ভাবছে। সে একটা ভালো মেয়ে দেখেছে। আমরা সবাই খুশি। রিতাও খুব ভালো মেয়ে হয়েছে। সে পড়াশোনায় মনোযোগী। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই, জীবনে যে কোনো সমস্যা এলে ধৈর্য রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি সবসময় সাহায্যের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, নিয়মিত নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। এতে জীবনে শান্তি আসবে। কোনো কালো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আজ আমার গল্প এখানেই শেষ। আল্লাহ হাফেজ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী।
লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন।
শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল।
একাদশ অধ্যায় নতুন প্রজন্ম। ৩ বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট ফুটফুটে ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায় গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায় বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এল। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায় রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে?
তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্বও। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে।
হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন।
এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে।
আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।